প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুল ইতিহাসের পেজ নম্বর 282, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো 1 নম্বর স্কুল দেখো দেওয়া হয়েছে কি সঠিক উত্তরটি বেছে লেখো। 6 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন 1-এর দাগের 1, ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন, সেটা হবে অপশান বি অর্থাৎ বাবর। এর পরবর্তী প্রশ্ন আছে তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে, অপশান এখানে বি। পরবর্তী প্রশ্ন কি পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন, সেটা হবে বাবর, তাহলে অপশান সি। এর পরবর্তী প্রশ্ন আছে সড়ক ই আজম এর অপর নাম, সড়ক ই আজম এর অপর নাম, এটা তোমাদের হবে জিটি রোড, তাহলে অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে আকবর শাসনভার গ্রহণ করেন 13 বছর বয়সে, তাহলে এটা হবে অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হলো হলদিঘাটির যুদ্ধ হয়, সেটা হবে 1576 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন বীরবল এর প্রকৃত নাম হলো মহেশ দাস, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, অপশান বি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো বজ্রযান, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি, যে নিকোলো কন্টি ছিলেন ইতালীয় পর্যটক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো, এখানে অপশান সি অর্থাৎ বড় সোনা মসজিদ। পরবর্তী প্রশ্ন কি বাবরের আত্মজীবনীর নাম, তো এটা এখানে হবে কি, বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই বাবরি, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি খালসা গঠন করেন কে, গুরু গোবিন্দ সিংহ। পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, অপশান এ অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। তার এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো 14টা প্রশ্ন। এর পরবর্তী 2-এর দাগের প্রশ্ন আছে কি নিচের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 14 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগের এ কী বলা হয়েছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। 2-এর দাগের এর 1, পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়, তাহলে সেটা হবে কত, 1526 খ্রিস্টাব্দে, এটা হলো প্রথম প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেটা বলা আছে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, বাবর ও রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে, বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে, রাণা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেটা বলা হয়েছে কি দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো, সেটা হবে দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো চেট্টিয়ার, দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো চেট্টিয়ার। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে দেখো যে সিরি শহর কে নির্মাণ করেন, এটা হবে আলাউদ্দিন খলজি। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, সেটা হবে আকবর, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে, আকবর। এর পরবর্তী প্রশ্ন আছে 2-এর দাগের, সেটা বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন আকবরের রাজ্যসভার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হলেন তানসেন, সেটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা, এটাও ঠিক। পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে, এটাও ঠিক বলা হয়েছে। দিল্লিতে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে, এটাও ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী হয় 1949 খ্রিস্টাব্দে, এটা ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি সি-এর দাগের ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম দেখো মালাধর বসু, এটা তোমাদের হবে কি বিয়ের সাথে মিলবে, শ্রীকৃষ্ণ বিজয়। এরপরে আছে গুরু গোবিন্দ সিংহ, সেটা হবে 10ম গুরু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হিন্দুপাদ পাদশাহী, এটা হচ্ছে কি প্রথম বাজিরাও। এর পরবর্তী প্রশ্ন শিবাজি, সেটা হবে
রায়গড়, সি এর সাথে মিলবে। এভাবে মিলিয়ে নেবে তোমরা কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। এর পরবর্তী প্রশ্ন যেগুলো আছে সেটা এখানে দেখো কী বলা হয়েছে, সেটা হচ্ছে যে 3-এর দাগের 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 6টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 12 নম্বর। তো 3-এর দাগের প্রথম প্রশ্ন কি, মোগলদের প্রথম 2 শাসকের নাম লেখো। বাবর এবং হুমায়ুন লিখ পরপর প্রথম দুটো। পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাতশাহ, পাতশাহী শব্দগুলি হলো ফরাসি শব্দ। এর অর্থ তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, কবুলিয়াত ও পাট্টা কী। তাহলে কবুলিয়াত কী লিখবে, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে কবুলিয়াত বলা হয়। আর পাট্টা হচ্ছে কি, জমিতে কৃষকদের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন, সুলহ ই কুল কি। সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ইলাহি নামে পরিচিত এবং সুলহ ই কুলের আদর্শ। এখানে এই পয়েন্টগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কবির স্মরণীয় কেন, তার পরিচিতি লিখবে। কবির ছিলেন মধ্যযুগে ভারতের অন্যতম ভক্তিবাদী সাধক। বলা হয় কবির ছিলেন এক ব্রাহ্মণীর সন্তান, কিন্তু তিনি বারাণসীর এক মুসলিম জেলা তাঁতি পরিবারে পালিত হন। কবির ছিলেন ভক্তিবাদী সাধক রামানন্দের শিষ্য। কবিরের বাণী এটা কবির বলতেন। এই যে এই দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, সুফিবাদ বলতে কী বোঝো। মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন। এই মতবাদকে সুফিবাদ বলা হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে ভারতে সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। ভারতের সুফিবাদীদের মধ্যে চিশতি ও সোহরাবর্দী সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল। তো সুফিবাদের বৈশিষ্ট্য লিখবে। একটা বৈশিষ্ট্য লিখবে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। দ্বিতীয় হচ্ছে কি, পবিত্র জীবনযাপন করা প্রভৃতি। এর পরবর্তী প্রশ্ন দেখো, মিনিয়েচার কি। তাহলে মিনিয়েচার লিখবে। মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ। একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। পরবর্তী প্রশ্ন, এটা স্পেলিং ঠিক করে, এটা পুরন্দরের হবে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়। পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে হয়েছিল। শিবাজী ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো 4-এর দাগে। সেখানে বলা আছে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্ন কি, খানোয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। তাহলে খানোয়ার যুদ্ধ সম্পর্কে তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন ছিল মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। তাহলে মোগলদের রণকৌশল লিখবে। বীরবল স্মরণীয় কেন, অথবা দিয়ে প্রশ্ন এটা লিখে টিকা লেখো। বাবরের প্রার্থনা। এরপরে এটা হবে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। তো এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো বলা হয়েছে, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। তাহলে দাক্ষিণাত্য ক্ষত কি, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল এবং মারাঠা সাম্রাজ্যের দখলের চেষ্টা দাক্ষিণাত্য ক্ষত, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে সেটা অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো। স্পেলিং ঠিক করবে। মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো। এর পরবর্তী প্রশ্ন কি, 5-এর দাগে। সেটা বলা আছে দেখো 8-10টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো এখানে 5 নম্বর করে দেয়। প্রথম প্রশ্ন হচ্ছে কি, শেরশাহের সমস্যাগুলি আলোচনা করো। তাহলে শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার, এগুলো লিখবে। ভূমি রাজস্ব, তার মধ্যে পাট্টা, কবুলিয়াত, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আকবরকে মহান সম্রাট বলা হয় কেন, তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে ভক্তিবাদের উত্থান এবং এই পয়েন্টগুলো করে তোমরা লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেখানে বলা আছে মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। তাহলে দেখো মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা তোমরা দেবে। বাবর ও হুমায়ুনের আমলে, আকবরের আমলে, জাহাঙ্গীরের আমলে, শাহজাহানের আমলে এবং ঔরঙ্গজেবের আমলে এবং প্রাদেশিক স্থাপত্য, এত অবধি লিখবে। তো পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে জায়গিরদারি ও মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো। তো এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো পৃথিবীর বৃহত্তম সংবিধান, লিখিত ও অলিখিত নিয়মের সংমিশ্রণ, যুক্তরাষ্ট্রীয় সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, সরকারের কাজকর্মের বিভাজন, এগুলো লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস
ক্লাস 7-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 7-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল এটা হচ্ছে কত নম্বর স্কুল? আমাদের 6 নম্বর স্কুল ছিল। তো এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।